আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর তোমাদের সঙ্গে সাক্ষাৎ। দীর্ঘ ছুটি কাটালে, তারপরে আবার পরীক্ষার জন্য একটা সপ্তাহ, এরপর তোমাদের সামনে ক্লাসে এলাম। আশা করি তোমরা পরীক্ষা ভালো দিয়েছো। দোয়া করি তোমাদের পরীক্ষার ফলাফল যেন ভালো হয়। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের পড়াচ্ছিলাম রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আমরা গ্যাসীয় সূত্রগুলো শেষ করেছি। আমরা বয়েলের সূত্র পড়েছি, ডিটেলস, চার্লসের সূত্র পড়েছি, এবং তোমাদের লাস্ট চতুর্থ যে লেকচার 4-এ দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম। একটা ছিল বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়, আরেকটা ছিল অ্যাভোগাড্রোর সূত্র। নিশ্চয়ই তোমরা সেগুলো পড়েছিলে, অনেকেই সাবমিট করেছো, কমেন্টসে আমি দেখেছি, ধন্যবাদ তোমাদের। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো এই তিনটি সূত্রের সমন্বয় দ্বারা এই যে পিভি = nRT এই সূত্র, এই সমীকরণটি ডিডিউস করব বা প্রতিপাদন করব। আমাদের আজকে লেকচার 5, আমি তোমাদের সঙ্গে মুবাশশির স্যার আছি। আজকে লেকচার 5-এ আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, যেটাকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এটা হচ্ছে পিভি = nRT। এই সমীকরণটা আজকে আমরা প্রতিপাদন করব। এসো বন্ধুরা, আমরা ক্লাসে যাই। আমরা এই অংশটা মুছে ফেলি, এটা আমাদের লাগবে না। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র মনে আছে? বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি মনে আছে? বয়েলের সূত্র কমেন্টসে জানাও যাদের মনে আছে। যাদের মনে আছে বয়েলের সূত্র, আমরা তিনটা সূত্রের সমন্বয় করব, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো। বিজ্ঞানী বয়েল কি বলেছিলেন? গাণিতিক রূপটা V = 1/P যখন N ও T স্থির। অর্থাৎ গ্যাসের পরিমাণ এবং তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটাই ছিল বয়েলের কথা। আর চার্লস কি বলেছিলেন? চার্লসের সূত্রে যেটা অনুসিদ্ধান্ত আমরা পেয়েছিলাম কি, V = T যখন N ও P স্থির। অর্থাৎ গ্যাসের যদি পরিমাণ আর চাপ স্থির থাকে তাহলে আয়তন তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে। আর অ্যাভোগাড্রো তোমাদের কিন্তু বাড়ির কাজ ছিল। বিজ্ঞানী অ্যাভোগাড্রো কি বলেছিলেন? বিজ্ঞানী অ্যাভোগাড্রোর মতে গ্যাসের পরিমাণ যদি বাড়ে V = n যখন P ও T স্থির। অর্থাৎ গ্যাসের তাপমাত্রা এবং চাপ যদি স্থির থাকে তাহলে গ্যাসের পরিমাণ যত বাড়বে আয়তন তত বাড়বে। অর্থাৎ গ্যাসের পরিমাণের সঙ্গে আয়তন সমানুপাতিক। আচ্ছা বন্ধুরা দেখো, প্রত্যেকটা সূত্রে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোতে আমরা দেখতে পাচ্ছি দুটি করে চলক আর দুটি করে স্থির। এখানে V এবং P প্রপোর্শনাল চলক, N এবং T স্থির। এখানে V এবং T হচ্ছে চলক কিন্তু N এবং P স্থির। এখানে V এবং N হচ্ছে চলক, ভ্যারিয়েবল, কিন্তু P এবং T হচ্ছে স্থির। এখন এই চারটা রাশি V, P, T এবং N সবগুলো যদি ভ্যারিয়েবল হয়, একত্রেই চল হয়, সেই ক্ষেত্রে সম্পর্কটা কেমন হবে সেটাই আমাদের দেখার বিষয়। এবং সেটা থেকে আমরা পাবো এই রিলেশনটা বা PV = nRT। অর্থাৎ V = NT/P, এটা হবে সম্পর্ক। দেখো, N টা উপরে যাবে, T টা উপরে যাবে আর P টা নিচে আসবে। V = NT/P বা V = KNT/P। এই K টা হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক,
বা এটাকে আমরা বোল্টজম্যান ধ্রুবক বলে থাকি। এটা নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, আমি তাহলে এটা আমরা মনে রাখি যে v is equal to n k n t বা p, এটা কিন্তু আমরা লিখতে পারি, বা pv is equal to n k t। এসো আমরা একটু বোর্ডটা মুছে আবার ওখান থেকে শুরু করব। আমরা একটু এটা মুছে ফেলছি, এই অংশটুকু মুছে আমরা এখানে এলাম যে pv is equal to n k t। এই k টা বোল্টজম্যান ধ্রুবক বলা হয়। এটা আমরা এটা নিয়ে ডিটেইলস পরে আলোচনা করব ইনশাআল্লাহ সুযোগ হলে। আমরা এখন k এর জায়গায় r বসিয়ে দিচ্ছি। pv is equal to n r t। এই r টা হচ্ছে এই r টাকে বলা হয় সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। আর সার্বজনীন কেন? এটা সকল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আর মোলার মানে প্রতি মোল গ্যাসের জন্য এটা প্রযোজ্য, এখানে n মোল গ্যাসের জন্য। এই pv is equal to nRT, এই যে সমীকরণ pv is equal to nRT, এটাকেই বলা হয় এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বা বয়েল-চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সমীকরণ। তিনটি সূত্রের সমন্বয় সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কেন বলা হয় এই বিষয়গুলো আমরা ডিটেইলস আসবো। আর এই আর এর পরিচয়, এই আর নিয়ে আগামী ক্লাসে আমরা আর নিয়েই শুধু আলোচনা করব। আর এর বিস্তারিত তথ্য আমরা সেদিন জানবো। আগামী ক্লাসে আর ছাড়া আমরা আর কিছু করব না। আমরা আগামী ক্লাসে শুধু আর নিয়েই ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে আমরা এখন যেটুকু শিখলাম যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হচ্ছে pv is equal to nRT, এবং এই সমীকরণটি থেকে এটা কয়েকটা গুরুত্বপূর্ণ দুটি অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আছে। আমরা সেই প্রয়োগ দুটি এক্ষুনি শেখার চেষ্টা করব। এসো, এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বা pv is equal to nRT প্রয়োগ। চলো প্রয়োগটা কি কি দেখো, কোথায় কোথায় এটা প্রয়োগ হয়। pv is equal to nRT এর প্রয়োগ। pv is equal to nRT টা আমরা পেলাম কোথা থেকে? তিনটি সূত্র থেকে। নিশ্চয়ই মনে আছে, বয়েল-চার্লস এবং অ্যাভোগাড্রো তিনটা সূত্র আমরা সমন্বয় করে এই সমীকরণটা পেয়েছি, যেটাকে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলছি। এই সমীকরণে দুটি গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে। এক নাম্বার হচ্ছে গ্যাসের আণবিক ভর m নির্ণয়, আর দুই নাম্বার হচ্ছে গ্যাসের ঘনত্ব d নির্ণয়। আমরা বন্ধুরা এই pv is equal to nRT এই সমীকরণ ব্যবহার করে গ্যাসের আণবিক ভর এবং গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারি। এসো আমরা এই দুটাই করব। এই দুটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেসিফিক্যালি এক নাম্বারটা আমরা 1 এবং 2 দুটা অ্যাপ্লিকেশন বা প্রয়োগ এখন শিখব। এসো, প্রয়োগ 1 প্রথম হচ্ছে প্রয়োগ 1, আণবিক ভর নির্ণয়। আণবিক ভর নির্ণয় 1 নাম্বার প্রয়োগ, আণবিক ভর নির্ণয়। কিভাবে করব দেখো, আমরা জানি, আমরা কি জানি? আমরা অনেক কিছু জানি। তার সাথে এটাও জানি যে pv is equal to nRT, একটু আগেই আমরা জানলাম, বা pv is equal to w by mRT। বন্ধুরা এই n এর জায়গায় আমরা w by m লিখলাম।
এই জায়গায় W/m কোথায় পেলাম ইজ ইকুয়াল টু n। কিভাবে এলো? W টা হচ্ছে গ্যাসের পরিমাণ, m হচ্ছে আণবিক ভর, আর n হচ্ছে মোল সংখ্যা। সাপোজ এই 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম, এটা তোমরা জানো। 1 মোল অক্সিজেন 32 গ্রাম। আচ্ছা, 64 গ্রাম অক্সিজেন কত মোল? 64 গ্রাম অক্সিজেন সমান কত মোল যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি বলবে? 1 মোল অক্সিজেন 32 গ্রাম। আর কমেন্টসে সবাই লিখে ফেলে ইতিমধ্যে। আমি দেখবো যে কে কে লিখতে পারে। আমি দেখবো, আমার মনে হয় অলরেডি লিখে ফেলেছে অনেকেই। 64 গ্রাম অক্সিজেন কত মোল লিখে ফেলো, আমি দেখবো ক্লাস শেষে আমি মিলাবো যে কে কে সঠিক উত্তর দিতে পেরেছে। দেখো 64 গ্রাম অক্সিজেন কিভাবে আমরা বের করব। এই 64 কে 64 ডিভাইডেড বাই 32 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ 64 গ্রাম অক্সিজেন 2 মোল। কিভাবে হলো? 64 হচ্ছে W গ্যাসের পরিমাণ, আর 32 হচ্ছে আণবিক ভর, অর্থাৎ গ্যাসের পরিমাণকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। এই যে W ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু n। আশা করি বোঝাতে পারলাম কেন n এর জায়গায় W/m লেখা হয়েছে। ওকে বন্ধুরা, চলো আমরা পরের ধাপে যাই। আমাদের টার্গেট কিন্তু m নির্ণয় করা, বা m ইজ ইকুয়াল টু WRT/PV। ইয়েস, এখন আমরা আণবিক ভর নির্ণয়ের সমীকরণটা পেয়ে গেছি। এই যে m, কোনো একটি গ্যাসের যদি W দেওয়া থাকে, T দেওয়া থাকে, P আর V, মাত্র 4টা রাশি দেওয়া থাকতে হবে। গ্যাসের পরিমাণ, তাপমাত্রা, চাপ, আয়তন। এই 4টা তথ্য জানা থাকলে আমরা আণবিক ভর বের করতে পারবো। তুমি বলবো আর এর মান। ইয়েস, আর এর মান তোমার জানা আছে। আর একটি ধ্রুব রাশি এবং আর একটা নির্দিষ্ট মান আছে, এবং আর এর কোন মান কখন কোথায় কিভাবে প্রয়োগ করতে হয়, এই যে একটু আগে বললাম না, আগামী ক্লাসে আমরা আর ছাড়া আর কিছু আলোচনা করব না, সেই আর নিয়ে আমাদের আগামী ক্লাসে আলোচনা হবে। তা আর এর মান তোমার জানা আছে, হ্যাঁ, এটা নিয়ে আগামী ক্লাসে ক্লিয়ার করে দিব। তাহলে শুধু W, T, P, V এই 4টি মান জানা থাকলে m এর মান নির্ণয় করতে পারবে। এবং এই সমীকরণটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আণবিক ভর নির্ণয় বিষয়ে গাণিতিক সমস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার আমাদের করতে হবে। ওকে বন্ধুরা, তাহলে প্রয়োগ 1 নাম্বার আমাদের শেষ। PV = nRT একটা প্রয়োগ আমরা শিখে গেলাম। এখন এসো 2 নাম্বার প্রয়োগে যাচ্ছি। PV = nRT প্রয়োগ 2। প্রয়োগ 2, প্রয়োগ 2টা কি? ঘনত্ব নির্ণয়, গ্যাসের ঘনত্ব নির্ণয়। গ্যাসের ঘনত্ব D নির্ণয়। এসো আমরা ওই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে কিন্তু ওখানে যাব গ্যাসের ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে। এসো আবার লিখবো, আমরা জানি PV = nRT, বা ঠিক আগের মতো PV = W/m/RT। একটু আগে আমরা শিখলাম যে W/m = n কেন, একটু আগে আমরা শিখে গেছি এটা। এখন বা PM = W/VRT। এখানে কি করলাম? সামান্য পরিবর্তন, এই m টাকে v এর জায়গায় আনলাম আর v টাকে m এর জায়গায় আনলাম। বা PM = DRT। এখানে W/V = D। এটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হচ্ছে একক আয়তনে গ্যাসের পরিমাণ। একক আয়তনে গ্যাসের পরিমাণকে ঘনত্ব বলে, একক আয়তনে। তো এখানে আমরা গ্যাসের পরিমাণকে আয়তন দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই হচ্ছে ঘনত্ব। বা D = PM/RT। ব্যাস, আমাদের ঘনত্ব নির্ণয় সমীকরণ কিন্তু বন্ধু হয়ে গেছে যে D = PM/RT। এখানেও কিন্তু আর এর মান আমাদের জানা, শুধুমাত্র PM এবং T 3টা জিনিস জানতে হবে।
পি এবং টি যদি জানি আর গ্যাসের নামটা যদি জানা থাকে আমাদের, মনে করো গ্যাসটা অক্সিজেন, তো এম এর মান তোমরা জানবে 32। গ্যাসটা যদি কার্বন ডাইঅক্সাইড হয় এম এর মান 44। গ্যাস যদি হাইড্রোজেন হয় এম এর মান 2। অর্থাৎ এম এর মানটা গ্যাসের নাম জানা থাকলেই হবে। আর পি এবং টি এর মানটা যদি তুমি জানো তাহলে ঘনত্ব বের করতে পারবে। তাহলে ঘনত্ব বের করার সমীকরণটা আমরা শিখে গেলাম। বন্ধুরা, আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি। তিনটা জিনিস আজকে শিখলাম। নাম্বার 1, চার্লস, বয়েল এবং অ্যাভোগাড্রো তিনজন বিজ্ঞানী দেওয়া যে সমীকরণ, গাণিতিক রূপ, তার থেকে আমরা আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ প্রতিপাদন করেছি, P = nRT। আর নাম্বার 2, আমরা এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের সাহায্যে কোনো একটা গ্যাসের আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় তার সমীকরণ প্রতিপাদন শিখলাম। আর নাম্বার 3, এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে কোনো গ্যাসের ঘনত্ব কিভাবে নির্ণয় করতে হয় তার যে সমীকরণ প্রতিপাদন শিখেছি। তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম। এখন এই পর্বে আমি তোমাদের গত ক্লাসে একটা টেস্ট দিয়েছিলাম। ওই টেস্টটা তোমরা অনেকেই গোলমাল করে ফেলেছিলে। ওই টেস্টটা কি ছিল এবং তার উত্তরটা কি হবে এবং কেমন কি হওয়া উচিত ছিল, এটা নিয়ে একটু পর্যালোচনা ও বিশ্লেষণ করে তারপর সামনের দিকে যাব। এসো আমি যাচ্ছি। গত ক্লাসের টেস্টটা তোমাদের লেকচার 4-এ যে টেস্টটা দিয়েছিলাম এটা একটু স্মরণ করিয়ে দিই। ওই টেস্টটা একটু তোমাদের কাছে কঠিন মনে হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে, তাই এটা একটু বিশ্লেষণ বা অ্যানালাইসিস করাটা আমি জরুরি মনে করছি। বন্ধুরা, গত ক্লাসের টেস্টটা ছিল কি দেখো, একটু স্মরণ করে তোমাদের মনে আছে কিনা দেখো। একটা গ্রাফ দিয়েছিলাম, বিজ্ঞানী চার্লসের সূত্র ভিত্তিক একটা গ্রাফ ছিল এরকম। এই ছিল গ্রাফ। তোমাদের বলেছিলাম এটা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মোট কথা হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড দুদিকে যাচ্ছে তাপমাত্রা। এটা ছিল -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সে গ্রাফটা আমি একটু তোমাদের ফ্ল্যাট ভাবে উপরের দিকে দেখি, তাহলে করতে সুবিধা হবে। আমি বলেছিলাম যে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন ছিল, এটা হচ্ছে V, তোমাদের গ্রাফে এটাকে V হিসাবে দেখানো হয়েছিল। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন ছিল 546 মিলিলিটার। তাহলে বলা হয়েছিল যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই আয়তনটুকু কত, এই আয়তনটা কত, আয়তন কত। বন্ধুরা, প্রশ্নটা আমি আরেকবার তোমাদের লিখে দিচ্ছি, মানে প্রশ্ন আকারে লিখে দিচ্ছি। প্রশ্নটা ছিল এরকম, আমরা যদি কথায় লিখি চিত্রটাকে তাহলে কি দাঁড়াবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন, that means V naught is equal to 546 মিলিলিটার। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত, এইটা ছিল আমার প্রশ্ন। সময় দিয়েছিলাম 1 মিনিট। আসলে 1 মিনিট সময় দেওয়াটা কম হয়ে গেছিল তোমাদের কাছে, আমি পরে বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ আসলে এটা একটা গাণিতিক বিষয় ছিল, একটু সময় বেশি দিতে হতো। হ্যাঁ, এবং 1 মিনিটে তাড়াহুড়ো করে অ্যান্সার দিতে গিয়ে তোমরা অনেকেই গোলমাল পাকিয়ে ফেলেছো। আচ্ছা, অ্যান্সার কে দিয়েছো, কিভাবে দিয়েছো, এটা পরে বিশ্লেষণ করছি। দেখো, এই অঙ্কটি বা এই সমস্যাটি 3 ভাবে সলভ করা যায়, 3 টাইপস। আমি দেখো দুটা সূত্র দিয়ে করব, একটা ঐকিক নিয়মে করব। প্রথমে ঐকিক নিয়মটা করছি। দেখো, ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম। আচ্ছা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন 546 মিলিলিটার। আচ্ছা, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে আয়তন কতটুকু বাড়বে? আমরা জানি চার্লসের সূত্র মতে কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনে 273 ভাগের 1 ভাগ বাড়বে। এটা তো আমরা শিখেছিলাম অলরেডি।
তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায় সমান 1/273 into 546 মিলিলিটার। 546 মিলিলিটার। তাহলে এটা কাটাকাটি হলে এটা হবে 2 সমান 2 মিলিলিটার, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন বাড়বে 2 মিলিলিটার। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বাড়বে কত? 2 into 27 অর্থাৎ 54 মিলিলিটার। তাহলে 54 মিলিলিটার আয়তন বাড়বে। আয়তন ছিল কত? 546 আর বাড়লো কত? 54। অতএব মোট আয়তন 546 plus 54 is equal to 600 মিলিলিটার। তার মানে অ্যানসার হচ্ছে কত? 600 মিলিলিটার। এটা ছিল আমরা ঐকিক নিয়মে করলাম। আচ্ছা, এবার সূত্র ভিত্তিক, সূত্র প্রয়োগ করে দুইটা ভাবে করা যায়। দেখো সূত্র 1 আমরা চার্লসের সূত্র থেকে কি শিখেছিলাম? VT is equal to V naught into 273 plus T by 273। এটা ছিল চার্লসের সূত্র থেকে আমরা এই সমীকরণটা পেয়েছি। চার্লসের সূত্র থেকে আমরা এই সমীকরণ পেয়েছিলাম। আচ্ছা, এখন V naught এর মান কত? V naught হচ্ছে 546 আর T এর মান কত? T এর মান হচ্ছে 27। তাহলে শুধু এই 546 আর 27 এই দুটো বসালেই আমরা কিন্তু এটার উত্তর হয়ে যাবে। VT সমান 546 273 plus 27 divided by 273। 546 into 300 by 273, এটা কাটাকাটি করলে 2, 600 মিলিলিটার। এক না এই সূত্র দিয়ে করলাম। দ্বিতীয় একটা হচ্ছে দেখো সূত্র 2। আমরা চার্লসের সূত্র থেকে V এবং T এর যে রিলেশনটা তোমাদের এমসিকিউ পরীক্ষায় এসেছিল, যে V1 by T1 is equal to V2 by T2, এটা চার্লসের সূত্র থেকে রিলেশনটা আমরা পাই। V1 মানে প্রাথমিক আয়তন আর T1 প্রাথমিক তাপমাত্রা, V2 হচ্ছে পরবর্তী আয়তন, T2 পরবর্তী তাপমাত্রা। আমাদের V2 টা বের করতে হবে। V2 is equal to কি? V1 by T1 into T2। আচ্ছা, এখানে V1 কত, T1 কত আর T2 কত? V1 মানে হচ্ছে প্রথম যে আয়তনটা ছিল, V1 হচ্ছে 546 আর T1 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273। আর T2 হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে নিলে 273 প্লাস 27 সমান 300। এই মান বসিয়ে দাও। V1 হচ্ছে কত? 546, T1 কত? 273 আর T2 কত? 300। কাটাকাটি করো, 2, 600 মিলিলিটার। বন্ধুরা, আমরা যেভাবেই যাই উত্তর কিন্তু 600 মিলিলিটার পাচ্ছি। 600 মিলিলিটার, এখানেও দেখলাম 600 মিলিলিটার, 600 মিলিলিটার। আমি তোমাদের বলেছিলাম এই টেস্টটা দিয়ে যে 1 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। আমি দুঃখিত, আসলে এটা 1 মিনিট উত্তর দেওয়ার মতো ছিল না। তোমরা তাড়াহুড়ো করে উত্তর দিতে গিয়ে বেশিরভাগই ভুল করেছিলে এবং আমি তখন তোমাদেরকে পুনরায়, আমি লেকচার শেষে কমেন্টসে বলেছিলাম যে তোমরা অল্প সময় দেওয়াতে ভুল করেছো অনেকেই, তোমাদেরকে পুনরায় সময় দেওয়া হলো, হ্যাঁ, এবং লম্বা সময় দিয়েছিলাম, তারপরে অনেকেই আবার ঠিক করেছিলে। তবে শোনো, এই 1 মিনিটের মধ্যে একজন সঠিক উত্তর দিয়েছিল এবং তাকে আমার স্পেশাল কনগ্রাচুলেশনস। সে কে জানো? তার নামটা আগে বলছি। এল সেকশনের মাহতাব চৌধুরী।
মাহতাব বাবা, তোমাকে আমার কনগ্রাচুলেশনস, স্পেশাল কনগ্রাচুলেশনস। কারণ এটা অ্যান্সার করেছিল অনেকেই, মাত্র তুমি 1 মিনিটে সঠিক উত্তর দিয়েছিলে, আর সবাই উত্তরগুলো ভুল দিয়েছিল। তারপরে আমি আবার কমেন্টসে বললাম যে তোমাদেরকে 15 এক্সট্রা টাইম দিচ্ছি। সেই এক্সট্রা টাইমে আবার যারা সঠিক উত্তর দিয়েছিল তাদের নামগুলো বলি, তাদেরকেও কনগ্রাচুলেশনস। আমি সেকশন ভিত্তিক শুধু নামগুলো বলে যাচ্ছি। এন ইমতিয়াজ, এফ মিরাজুল, এফ নূর নবী, এ অহনা, এ হাবিবা, এ আফরোজা, এ আনিকা, এম মাসুমা, এটা হচ্ছে আশুরা আজাদ, এম স্নেহা, জি জুনায়েদ, এ মৌরি আক্তার তুলি, বি তারান্নুম, এ আখিনুর, এ চন্দ্রিমা, এইচ দিগন্ত, ও রাফি, আই কাউসার ইত্যাদি। তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস। এরপরে অবশ্য অনেকেই পরে অ্যান্সার দিয়েছো, তাদের নামগুলো আর বললাম না। হ্যাঁ, তোমাদের এখন থেকে আমি একটা কথা বলি, তোমাদের প্রত্যেকটা আমি যে হোমওয়ার্ক দিব আর টেস্ট দিব, এগুলোর সময় 1 দিন করে। কেন 1 দিন তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই কমেন্টসে আমাকে জানিয়েছো, আমি দেখেছি লাইভ যখন ক্লাসগুলো হচ্ছিল তখন তোমরা প্রায় 400-500 লাইভে অংশগ্রহণ করছিলে, কারণ তোমাদের কাছে নোটিফিকেশন আসছিল। তোমরা পরে কমেন্টসে অবজেকশন দিচ্ছ, স্যার এখন প্রিমিয়ার ক্লাসে আমাদের কাছে নোটিফিকেশনটা আসে না। হ্যাঁ, আর নোটিফিকেশন না গেলে তোমরা জানতে পারো না, যার ফলে অংশগ্রহণটা খুব কম হয়। দেখি যে প্রায় 50, 60 বা 70, 100 জন অংশগ্রহণ করছে, তাহলে মেজরিটি অংশ মানে পোর্শন পরে ক্লাসটা দেখছো বা করছো। তাই আমি যখন ক্লাসটা অনুষ্ঠিত হবে, যখন ক্লাসটা আমার চলছে, লাইভে প্রচার হচ্ছে, প্রিমিয়ারে প্রচার হবে, তখন থেকে 1 দিন অর্থাৎ 24 ঘন্টা তোমাদের সময় দিলাম। কোনটা সময়? যেটা আমি হোমওয়ার্ক দিব সেটা, আর যেটা দিব টেস্ট, দুটারই সময় 24 ঘন্টা। অতএব অসুবিধা নেই, এখন তোমাদের লম্বা সময় পাচ্ছ উত্তর দেওয়ার জন্য। এখন আমার 2টি কাজ বাকি বন্ধুরা। নাম্বার 1 আমি একটা হোমওয়ার্ক দিব, আর নাম্বার 2 একটা টেস্ট দিব। এসো আমি আমার কাজে যাচ্ছি। প্রথমে হোমওয়ার্ক, তারপরে একটা টেস্ট। সবাই আমরা অ্যালার্ট হয়ে যাই পরবর্তী কাজের জন্য। হোমওয়ার্কটা তোমরা কিন্তু খাতায় করবে, এটা একটা অঙ্ক জাতীয় দিচ্ছি। খাতায় করার পরে তোমরা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আমি তো হোয়াটসঅ্যাপ নামটা আগেও দিয়েছি, আবারও দিচ্ছি। হ্যাঁ, এখন হোমওয়ার্কটা দিচ্ছি এই যে একটা অঙ্ক প্রশ্ন লিখো। প্রশ্ন হচ্ছে হোমওয়ার্ক। বাড়ির কাজ, এটা খাতায় করে আমাকে অ্যান্সারটা পাঠাবে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 1500 মিলিলিটার হলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত? বন্ধুরা আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তোমরা গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল, যে বয়েল এবং চার্লসের সূত্র সমন্বয়ে একটা সমীকরণ ছিল P1 V1 T1 = P2 V2 T2। হিন্টস যাতে তোমাদের সহজ হয়ে যায়, এই সমীকরণটি এখানে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 1 হিন্টস হলো 1। হিন্টস 2 হচ্ছে এসটিপি তে টি এবং পি এর মানটা নিতে হবে। মানে এখানে T2 বলতে এসটিপি তে টি এর মান যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর P2 এসটিপি তে টি এর মান 1 অ্যাটমসফিয়ার। এখানে 1 অ্যাটমসফিয়ার। এখানে চাপটা তোমাদের বলি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে, 1.5 অ্যাটমসফিয়ার চাপে। এখানে P1 হচ্ছে 1.5, তাহলে P2 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এটা হিন্টস দাও। আর হিন্টস 3 দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে উভয় ক্ষেত্রে P, উভয় ক্ষেত্রে V, উভয় ক্ষেত্রে একক হবে 1। একক একই হবে, একক একই হবে। মানে কি? P উভয় ক্ষেত্রে অ্যাটমসফিয়ার নিতে হবে, আর V উভয় ক্ষেত্রে মিলিলিটার হবে, আর T তো কেলভিন। অনেকটা তোমাদের হেল্প করলাম, আশা করি সবাই পারবে।
ইনশাআল্লাহ এখন আমরা একটা টেস্টে যাব, হ্যাঁ, তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তোমাদের কিন্তু কাজ দিলাম কি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে গ্যাসের আয়তন 1500 মিলিলিটার হলে এসটিপি তে ওই গ্যাসের আয়তন কত। ওকে বন্ধুরা, হোমওয়ার্ক আমাদের কিন্তু এখানেই শেষ। সময় কতটুকু দিলাম? সময় দিলাম 1 দিন 24 ঘন্টা। খাতায় করবে, খাতায় করে ছবি তুলবে, ছবি তুলে যে ছবিটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখো, বারবার দিব না, 01552459339। এই নাম্বারে তোমরা লেখাটা পাঠিয়ে দেবে 1 দিনের মধ্যে। কিন্তু 2 দিন পর যারা পাঠাবে তাদেরটা কিন্তু আমি রেসপন্স করবো না। যারা সঠিক অ্যান্সার দিবে তাদেরকে ধন্যবাদ দিব, থ্যাঙ্কস দিব, আমি জানাবো। আর যদি কেউ ভুল করো তার সঠিকটা আমি তোমাদের জানিয়ে দেবো। এটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তোমাদের রেসপন্স করবো ইনশাআল্লাহ। ওকে, হোমওয়ার্ক শেষ। এখন বন্ধুরা আমাদের শুধু একটা ছোট্ট কাজ বাকি। সেটা কি? সেটা হচ্ছে একটা টেস্ট। সবাই রেডি হয়ে যাও, টেস্টের জন্য রেডি। টি। আচ্ছা, টেস্টটা দেওয়ার আগে একটা কথা বলি তোমাদেরকে। আমি বারবার একটা ইনফরমেশন দিচ্ছি, তোমরা ভুল করছো। উত্তর দিবে মাত্র 3টি পয়েন্ট লিখবে এবং 3টি পয়েন্ট সঠিকভাবে লিখবে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে সেকশন, তারপরে হচ্ছে তোমার নাম, আর তারপরে অ্যান্সার। এবং নামটা লেখার সময় আবার বলছি, বারবার বলছি, নামটা লিখবে শুধু নিকনেম। নামটা শুধু নিকনেম, ছোট্ট একটা নাম, যে নামে তোমাকে ডাকে আর যে নামটা আমি উচ্চারণ করে তুমি বুঝবে যে আমাকেই বলা হচ্ছে। হ্যাঁ, ওইটা তুমি একদম পুরো নামটা দিও না। তোমার টাইটেল আগে পিছে এত বড় দিলে আমার জন্য জটিল হয়ে যায় যে কোনটা আমি তোমাকে উচ্চারণ করব। কারণ আমাকে নামগুলো ঘোষণা করতে হয়। যেমন মনে করো এইচ সেকশনের আবিদ অ্যান্সার দিয়েছে বি, তাহলে কি লিখবে? এইচ কোলন দিয়ে আবিদ হাইফেন দিয়ে বি, ব্যাস। এইচ আবিদ বি, ব্যাস। আমি বুঝে নিব যে তুমি এইচ সেকশনে তোমার নাম আবিদ, অ্যান্সার দিয়েছো বি। ওকে, এরকম দেখো। এখন আমি প্রশ্নটা দিচ্ছি, ফলো করো। প্রশ্ন হচ্ছে, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমরা আজকে শিখেছি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT। PV = nRT। এই সমীকরণটা কত মোল গ্যাসের জন্য? n মোল গ্যাসের জন্য। n মোল গ্যাসের জন্য। আচ্ছা, 1 মোল গ্যাসের জন্য সমীকরণটা কি হবে? PV = শুধু RT হবে, n এর জায়গায় 1 RT। এটা 1 মোল গ্যাসের জন্য। আমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন 64 গ্রাম অক্সিজেনের জন্য সমীকরণটি হবে, আমি 4টা চয়েস দিচ্ছি, দেখো। ক, PV = 2RT। খ, PV = শুধু RT। গ, PV = হাফ RT। ঘ, PV = 4RT। বন্ধুরা, এই 4টার মধ্যে একটি ঠিক। এই 4টির মধ্যে একটি ঠিক। তোমরা খুব তাড়াতাড়ি কমেন্টসে জানিয়ে দাও যে কোনটা ঠিক। আজকে আমার ক্লাস এখানেই শেষ। তোমাদের সবার জন্য আবারও শুভকামনা রইল। পরিশেষে আরেকবার তোমাদের এই যে পরীক্ষাটা দিয়েছো, এই পরীক্ষার ফলাফল যাতে ভালো হয়। আর যারা কোনো কারণে ছোটোখাটো মিস্টেক করেছো, অরিড হওয়ার কারণ নাই, কারণ এটা প্রথম পরীক্ষা। তো প্রশাসন এবং প্রতিষ্ঠান তোমাদের সাথেই আছে এবং তোমাদের সঙ্গে আছে এবং তোমাদের
আমার এই প্রতিষ্ঠান ছাত্র বান্ধব প্রতিষ্ঠান, তোমাদের পক্ষে যেটা যাবে সেরকমই সিদ্ধান্ত নেবে। অতএব অডিট হওয়ার কোনো কারণ নেই, সামনের পরীক্ষায় ভালো করে দেওয়ার চেষ্টা করো। তোমাদের সবার জন্য পরিশেষে আরেকবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।